কি তথ্য দেওয়া আছে। সর্বপ্রথম যে তথ্যটা দেওয়া আছে দেখেন, এখানে কি বলা আছে, কথা শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা দেখুন এখানে কি বলা আছে। এক নম্বরে বলা আছে যে পি লিমিটেড বাজেটস টু মেক অন লাখ ইউনিট অফ প্রোডাক্ট পি। আমাদের কি বলছে, প্রোডাক্ট পি তৈরি করবে কত ইউনিট? 1 লক্ষ ইউনিট। দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ টাকা 10। আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 10 টাকা করে এবং ফিক্সড কস্ট ইজ টাকা 6 লাখ, 6 লক্ষ টাকা। এই তথ্যগুলো একটু মাথায় রাখতে হবে। কেমন? আপনারা যখন অঙ্ক পড়েন বা অঙ্কটা যখন পড়েন তখন সবচেয়ে ভালো উপায় কি জানেন? আপনি যখন ভেরিয়েবল কস্টটা পাচ্ছেন, ভেরিয়েবল কস্টের নিচে একটু গোল করে রাখা আর সাথে সাথে এই 10 টাকাও গোল করে রাখা, যে আপনি পরবর্তীতে অঙ্কটা যখন করবেন তখন ওইটা গুরুত্বপূর্ণ তথ্য যাতে আপনার চোখে মারে দ্রুত হবে। তাহলে দেখুন এখানে ভেরিয়েবল কস্ট যেটা আছে এটা একটু গোল করে রাখেন, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আবার এই 10 টাকাটাও একটু গোল দিয়ে দেন, যাতে আপনাদের সুবিধা হয় কি অঙ্কের কিন্তু বারবার একই জিনিস পড়ে ওখানে কিন্তু আপনার সময় নষ্ট হবে না, তখন কিন্তু তাহলে বুঝতে পারবেন যে এখানে শুধু এই জিনিসটাই দরকার। আর দেখুন তো ফিক্সড কস্ট কত টাকা? 6 লাখ। তাহলে ফিক্সড কস্ট এখানে এটা বলতে না 6 লক্ষ টাকা এখানে বলতে। তাহলে দেখেন ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট আমরা পেয়ে গেছি। এরপরে দেখুন অঙ্কে কি বলতেছে, আমাদের এখানে দুইজন ডিরেক্টর আছে। একজন হচ্ছে ফাইন্যান্স ডিরেক্টর আর একজন হচ্ছে মার্কেটিং ডিরেক্টর। ফাইন্যান্স ডিরেক্টর বলতেছে দেখুন, ফাইন্যান্স ডিরেক্টর has suggested that cost plus approach should be used with a markup of 25%. cost plus approach মানে তো বোঝেন, আমাদের কস্ট যে কয় টাকা আছে সে কয় টাকা প্রথমে যোগ করব, ওর পরে আমরা প্রফিট ধরব কত পার্সেন্ট? 25%। এখন কস্ট প্লাস অ্যাপ্রোচ মানে তো বোঝেন, কস্ট প্লাস প্রফিট, বুঝে গেল? প্রফিটে আমরা দেখেন, প্রফিট এই ম্যানেজারাল অ্যাকাউন্টিং এর অঙ্কগুলোতে সরাসরি প্রফিট কথাটা কম ব্যবহার করে। কারণ কি জানেন? কারণটা হলো প্রফিট মানে দেখেন না যে প্রফিট মানে বিষয়টা সরাসরি একটু মানে কেমন একটা বিষয় ইঙ্গিত দেয় না যে আসলে আপনার লাভ এটা। ওরা দেখেন প্রফিট না বলে অনেক সময় বলতেছে মার্কআপ এত পার্সেন্ট, মার্জিন এত পার্সেন্ট। কারণ কি জানেন? কারণ মানে বিষয়টা ওরা প্রফিট ইঙ্গিত করতেছে কিন্তু প্রফিট কথাটা ব্যবহার করতেছে না, বুঝে গেল? যেহেতু ইন্টারনাল ইউজ সেহেতু ওরা প্রফিট কথাটা একটু এড়াই যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? ইন্টারনাল ইউজের জন্য দেখুন সরাসরি ওরা প্রফিট কথাটা ব্যবহার করে না, বা এদের এই প্রাইভেট স্টেটমেন্টগুলো যদি অন্য কারো হাতে পড়লে তারা যদি না বুঝতে পারে, এই জন্য দেখবেন অনেক সময় বিভিন্ন অ্যাপ্রোচ। যেমন দেখবেন আমাদের কম্পিউটার সিস্টেমের বাইনারি বা নাম্বার সিস্টেম কি বাইনারি সিস্টেম না, 0 এবং 1। যদি কেউ কম্পিউটার সিস্টেমে বাইনারি সিস্টেমের জায়গায় যদি মনে করেন 3 বেস নাম্বার সিস্টেম অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু কম্পিউটার কাজ করতে পারে কিন্তু কঠিন হয়, ঠিক আছে? এখন মনে করেন এটা অনেক বিষয় আছে। এখন ইন্টারনাল ইউজ যারা করেন তারা তাদের ইচ্ছা মতো যে কোনো ভাবে করতে পারেন। তাহলে দেখুন কস্ট প্লাস অ্যাপ্রোচ মানে হচ্ছে আপনি কস্টটা যোগ করবেন আর ওর উপরে প্রফিট করবেন কত পার্সেন্ট? 25%। তবে the marketing director disagreed and has supplied the following information. আমাদের মার্কেটিং ডিরেক্টর কি বললো যে না আসলে এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম প্রফিট দিবে না, এরকম একটা তথ্য সে দিচ্ছে। মানে ডিসএগ্রি করা মানে কি, সেই তথ্যটা মেনে নেয় এবং সে নিজের এই তথ্যটা দিচ্ছে। একটা জিনিস বলেন তো, আপনারা অর্থনীতিতে পড়ছেন না যে যখন আমাদের প্রাইস কম থাকে তখন কিছু জিনিসের চাহিদা একটু হলেও বেড়ে যায়। মনে করেন আনলিমিটেড পরিমাণ বাড়বে না। মনে করেন লবণের দাম কেজি আছে এখন কত টাকা? প্রায় 45 টাকা। এখন লবণের কেজি যদি হয় 20 টাকা, তো কেউ কি লবণ বেশি কিনবে? কিনবে না। আবার লবণের কেজি যদি 1000 টাকা হয় তাও কেউ লবণ না কিনে থাকবে? তার মানে এটা কিন্তু একটা সাস্টেইনেবল বা একটা কি আছে স্ট্যাটিক ডিমান্ড আছে যে যতটুকু আপনাকে মেইনটেইন করতেই হবে। কিন্তু মনে করেন আইফোনের দাম পড়ে গেল, তখন মানুষ কিনবে না। তো প্রোডাক্ট ভেরিয়েশনে বিভিন্ন পণ্যের চাহিদা এক এক রকম, তো একটু হলেও কিন্তু পরিবর্তন হয়। কোনো কিছু ক্ষেত্রে অনেক বেশি পরিবর্তন হবে, কিছু কিছু ক্ষেত্রে অনেক কম পরিবর্তন হবে। এখন এটা ডিপেন্ড করতেছে প্রোডাক্টের কোয়ালিটির উপর। এটা যদি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট হয় তাহলে কিন্তু দেখবেন এটা চাহিদা খুব একটা বেশি বাড়ে না, কারণ পেঁয়াজের দাম যতই বাড়ুক পেঁয়াজকে কিন্তু নির্দিষ্ট পরিমাণে কিনবেই সবাই। কিন্তু মনে করেন আইফোনের দাম যতই কমুক তখন কিন্তু দেখবেন আইফোনের চাহিদা কিন্তু হচ্ছে বেশি বেড়ে যাবে, কারণ এটা লাক্সারিয়াস প্রোডাক্ট, বুঝে গেল? তো দেখুন আমাদের ওরকম ভাবে এই প্রোডাক্টটা আমরা ধরছি যে কোনো একটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। তো সেখানে দেখুন আমাদের 18 ইউনিট যখন হচ্ছে তখন দাম সবচেয়ে কম না, তাহলে এখানে আমাদের ডিমান্ড কত ইউনিট দেখেন তো?
হচ্ছে ৭৬,০০০ ইউনিট। 2 টাকা যদি বেড়ে যায় তখন কি হচ্ছে দেখুন, তো আরেকটু কমতেছে না। 2 টাকা বাড়লে ৭০,০০০ ইউনিট, আরো 2 টাকা বাড়িয়ে দিলে ৬৪,০০০, এবং সর্বশেষ একেবারে ম্যাক্সিমাম প্রাইস যদি আমরা দিই তাহলে ৫৪,০০০ ইউনিট আমাদের কি থাকতেছে, ডিমান্ড থাকতেছে বা সেলস থাকতেছে। আমরা এখানে ডিমান্ড মানে সেলস ধরে নিব, কারণ যতটুকু চাহিদা আছে আমরা ততটুকু সেল করতে পারবো। তো অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এখন আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনাকে কিন্তু সবসময় সিদ্ধান্ত নিতে হবে যে কম্পেয়ার অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ দ্য কোম্পানি, অ্যানালাইসিস দ্য অ্যাবাভ প্রপোজাল এন্ড কমেন্ট। আপনারা দেখবেন যে প্রত্যেকটা জিনিস সবকিছু সর্বশেষ বা শুরু হয় কোথা থেকে বলেন তো? মানে অনেক বড় গন্ডগোল বলে, অনেক বড় ভালো কাজ বলে, যে কোনো কিছু এটা শুরু কোথা থেকে বলেন? শুরুটা কোথা থেকে হয়? প্রথম থেকে না, প্রথম থেকে তো সবকিছু শুরু। মানে শুরুটা বেসিক্যালি কোথা থেকে হয় বলতো? মনে করেন আপনি একটা কাজ করবেন, তাই না? মনে করেন আপনি হয়তো মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন। এখন ঝড় বৃষ্টি যাই হোক, দেখা যাচ্ছে যদি সেরকম ভালো এক্সাইটিং ম্যাচ হয়, আপনাকে কিন্তু ধরে রাখা যাবে না, আপনি যাবেন। তো এই যে সিদ্ধান্তটা কোথা থেকে আসে, মানে এই যে কাজটা কোথা থেকে আসে? সর্বপ্রথম হচ্ছে আপনার সিদ্ধান্তটা যখন ফিক্সড হয়ে যায়, আপনার মেন্টালিটি ইমোশন যখন আপনি এটাকে সেট আপ করে ফেলেন, তখন কিন্তু আপনারা করবেন যে ঝড় বৃষ্টি যাই হোক মিরপুর স্টেডিয়ামে আপনি যাবেন। তার মানে কিন্তু দেখেন কোথা থেকে শুরু হচ্ছে, আপনার ব্রেন থেকে। মানে ব্রেন থেকে যখন আপনি সিগন্যালটা বা সিদ্ধান্তটা দিচ্ছেন যে আপনি এটা করবেন, আপনার ম্যানেজারাল অ্যাকাউন্টিংয়ে দেখবেন সব কাজ কিন্তু শুধু ডিসিশনটা নেয়। ডিসিশন মানে তো বোঝেন, ডিসিশন মানে কি? সিদ্ধান্ত নিচ্ছেন আপনি এটা করবেন কি, বোঝা গেল? তো এই ডিসিশনটাই হচ্ছে ম্যানেজারাল অ্যাকাউন্টিং দিবে। তবে কিসের ভিত্তিতে দিবে বলেন তো? সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্যের ভিত্তিতে। আমরা মনে করেন হঠাৎ 4টা অপশন আছে যে আপনি মিরপুরে খেলা দেখতে যাবেন নাকি মিরপুরে যাবেন না, নাকি বাসায় যাবেন নাকি এখন ঘুমাবেন। আপনি কিন্তু ইচ্ছা করে যে কোনো একটা ডিসিশন নেবেন না, আপনি সেই ডিসিশনটা নেবেন যেটা লজিক্যাল এবং নিউমেরিক্যালি প্রুফ করতে পারে। আপনারা দেখবেন ম্যানেজারাল অ্যাকাউন্টিং আপনাকে এমন কোনো ডিসিশন কখনো আপনি নিতে পারবেন না যেটা আপনি প্রমাণ করতে পারেন না। যেটা আপনি নিউমেরিক্যালি প্রমাণ করতে পারবেন সেটা গ্রহণ করতে পারবেন বা সেটা শো করতে পারবেন। আপনি যদি এরকম ইমোশনালি কোনো একটা সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমার মন থেকে বলছে এটা, এই কারণে আমি নিচ্ছি, এটা কিন্তু চলবে, বুঝে গেল? আপনাকে অবশ্যই সেটা কি করতে হবে, নিউমেরিক্যালি প্রুফ করতে হবে। ক্লিয়ার? তো আমরা একটু অঙ্কতে চলে আসি। প্রথমে কস্ট বের করতে পারবো না আমরা। প্রথম অ্যাপ্রোচ ছিল কি দেখুন তো, কস্ট প্লাস অ্যাপ্রোচ না? দেখেন কস্ট প্লাস অ্যাপ্রোচ। আমরা পার ইউনিট যদি টোটাল কস্ট বের করতে পারি তাহলে আমরা ফুল টোটাল ইউনিট দিয়ে গুণ করলে টোটাল কস্ট বের করতে পারবো না? আমরা পার ইউনিটও করে ওটাকে টোটাল ইউনিট দিয়ে গুণ করতে পারি, আবার টোটালকেও আমরা বের করে ওটাও করতে পারি। আমাদের কোনো সমস্যা নেই, আমরা যে কোনো অ্যাপ্রোচ ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আমরা যদি পার ইউনিট করি, আমাদের শীটে দেখেন পার ইউনিট করে দেওয়া আছে, পার ইউনিট করে দেওয়া আছে না? আমরা যদি টোটাল করি তাহলে দেখুন তো আমাদের টোটাল ইউনিটস কত? আচ্ছা, টোটাল ইউনিটস যদি আমরা করি তাহলে এখানে একটা সমস্যা আছে। আচ্ছা, এখানে আবার পার ইউনিট সেলস প্রাইস রয়েছে তো। আচ্ছা, এখানে প্রথমে এটা একটু করতে হবে, কারণ আমরা দেখব এখানে পার ইউনিট সেলস প্রাইস রয়েছে না। তখন আমাদের ডিমান্ডটা যখন আমরা বের করতে যাব তখন কিন্তু আমাদের পার ইউনিট সেলস প্রাইসের দরকার হবে। ঠিক আছে? তো দেখুন সর্বপ্রথম হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কত টাকা দেখুন তো? 210 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কতটা ব্যবহার করবেন? দেখুন আমরা দেখি কন্ট্রিবিউশন মার্জিন, আমাদের শীটে বা বইতে সবসময় দেখুন একটা জিনিস কিন্তু লেখা ছিল কন্ট্রিবিউশন মার্জিন। মার্জিন মানে কিন্তু পার্সেন্টেজ। আপনারা শুধু কন্ট্রিবিউশন দেখবেন। যেমন আমাদের হয়তো সেলিং প্রাইস 60 টাকা, ভেরিয়েবল কস্ট আছে 45 টাকা। এই 60 টাকা থেকে 45 টাকা বাদ দিলে যেটা থাকে ওটা কত? 15 টাকা। এটা শুধু হচ্ছে মার্জিন, কন্ট্রিবিউশন। এরপরে মার্জিন কথাটা লিখে দেবেন, পার কন্ট্রিবিউশন পার ইউনিট। হ্যাঁ, কন্ট্রিবিউশন পার ইউনিট। আর যখন আপনি মার্জিন লিখবেন তখন হচ্ছে কি এটা সেলসের কত পার্সেন্ট? 25% না? আমার সেলস যদি 60 টাকা আর আমার কন্ট্রিবিউশন পার ইউনিট যদি 15 টাকা, তার মানে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কত? তার মানে কন্ট্রিবিউশন পার্সেন্টেজ কত সেলে হবে? তখন 25%। বুঝলেন? ওদের অঙ্ক দেখবেন যেখানে সেখানে মার্জিন কতটা নিচ্ছে।
তা যেখানে সেখানে মার্জিন লিখবেন না। আচ্ছা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত টাকা? 10 টাকা। 10 টাকা। আর এরপরে দেখুন তো আমাদের ফিক্সড কস্ট পার ইউনিট 6। আমাদের দেখুন টোটাল ইউনিট কত দেখুন তো 1 লাখ। 1 লাখ। আর আমাদের টোটাল ফিক্সড কস্ট কত? 6। 6 লাখ না? আর আমাদের টোটাল ইউনিট হচ্ছে কত? টোটাল ইউনিট 1 লাখ। 1 লক্ষ হচ্ছে টোটাল ইউনিটস আর ফিক্সড কস্ট হচ্ছে 1 টাকা। তাহলে আমরা কত টাকা করে পাচ্ছি? 6 টাকা। 6 টাকা করে পাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা যখন এই ডিমান্ড নিয়ে কাজ করব, আমরা তো যতটুকু ডিমান্ড থাকবে ততটুকুই আমরা প্রোডিউস করব, তাহলে এখানে ফিক্সড কস্ট তো আমরা এইটা দিয়ে ভাগ করতাম। আসলে বিষয়টা কি, ফিক্সড কস্টের একটা কাছাকাছি ধারণা আমরা যাচ্ছি। তো বুঝতে পারলেন, ফিক্সড কস্ট হচ্ছে কি আমাদের টোটাল প্রোডাকশন বা ম্যাক্সিমাম প্রোডাকশন করতে পারি আমরা কত ইউনিট? 1 লাখ ইউনিট। আর ওই ম্যাক্সিমাম প্রোডাকশনের সর্বোচ্চ ফিক্সড কস্ট কত টাকা? 6 লক্ষ টাকা। তো ওইটাকে আসলে আমরা তখন কি করছি, পার ইউনিট ম্যাক্সিমাম ফিক্সড কস্টটা মানে মিনিমাম ফিক্সড কস্টটা ধরে নিছি। তাহলে দেখুন আমাদের টোটাল কস্ট কত টাকা আসে? 16 লক্ষ। টোটাল কস্ট আসে 16 টাকা। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু কিছু সমস্যা থেকে যায়, বুঝছেন? যদি মানে অঙ্কটার একটু কম্পারেটিভ অ্যানালিসিস আপনাদের দিতে যাচ্ছি, দেখেন তো আমরা যদি মনে করি যে আমাদের যতটুকু ডিমান্ড ততটুকুই প্রোডাকশন, কথা বুঝতে পারি, যতটুকু ডিমান্ড ততটুকু আমরা প্রোডাকশন করছি। তো যখন আমাদের 84,000 ডিমান্ড এবং 84,000 টাকা প্রোডাকশন, তখন আমাদের ফিক্সড কস্ট পার ইউনিট কত হবে? 6 লক্ষ ডিভাইডেড বাই এই 84,000। তখন কিন্তু আমাদের ফিক্সড কস্ট বেড়ে যাচ্ছে পার ইউনিট, কথা বুঝতে পারলেন? আবার যখন আমাদের কি হচ্ছে দেখুন তো, আমাদের ফিক্সড কস্ট থাকতেছে হচ্ছে 6 লক্ষ আর আমরা ইউনিট প্রোডিউস করতে কত? 76,000। পারবে না ওটা ফিক্সড কস্ট একটু পারবে না। ভেরিয়েবল কস্ট পারবে। ফিক্সড কস্ট পার ইউনিট আর পার ইউনিট হলে তো পারবে না। মানে কারণ 84,000 করে আমি 1 লাখ করি, প্রোডাক্ট জন্য 6 লাখ দিয়ে দেবো আমি। আমি যদি 50,000 করি তাহলে তো আমি এটার অর্ধেক দিব না। মনে করেন আমি প্রথম কথাই কি বলছি যে আমার যতটুকু ডিমান্ড আমার ততটুকু প্রোডাকশন, কথা বুঝতে পারছেন? আমার 18,000 যদি পার ইউনিটের প্রাইস হয়, সেক্ষেত্রে দেখুন আমাদের ডিমান্ড কত থাকতেছে? 84,000। এখন আমরা 84,000 টাকা টোটাল ফিক্সড কস্ট কত? কারণ আমার তো যে রুমটা ভাড়া নিয়েছি এটা তো আমি 10,000 করে দিয়ে দিচ্ছি, 1 লাখ করে দিয়ে দিচ্ছি। সেই ফিক্সড কস্টটা মানে ওটা ইউনিট হিসেবে ইয়ে হচ্ছে। মানে আপনার ডিমান্ড যত, আপনার প্রোডাকশন যদি তত হয়। আমার কথাটা বুঝতে পারছেন? যে আপনার প্রোডাকশন যদি আপনার ডিমান্ড থাকে 84,000, আপনি ওই 84,000 ইউনিটই প্রডিউস করবেন, তখন আপনার ফিক্সড কস্ট পার ইউনিট কত হবে? 84,000 করে। 84,000। তখন কি আপনি 1 লাখ দিয়ে ভাগ দেবেন? আমি সেটা বলছি, যদি আমাদের অঙ্কে এই তথ্যটা দেওয়া থাকে যে আমাদের ডিমান্ড যতটুকু আমাদের প্রোডাকশন ততটুকু, তখন কিন্তু এখানে বিষয়টা আলাদা হবে। আমি সেটা আপনাকে কনসেপ্টটা বলতেছি, কিন্তু আমাদের অঙ্কে কিন্তু কোনো কিছু বলা নেই। আমাদের অঙ্কে এটা বলা আছে, দেখুন আমরা 1 লক্ষ ইউনিট তৈরি করতেছি, 6 লক্ষ ইউনিট ফিক্সড কস্ট আছে। তার মানে দেখুন আমরা সেল যাই করি না কেন, আমরা কিন্তু 1 লক্ষ ইউনিট তৈরি করতেছি আর বাকিটুকু আমাদের স্টকে থেকে যাচ্ছে। কিন্তু অঙ্কে যদি এরকম একটা কনসেপ্ট দিয়ে দিত যে মনে করেন জাস্ট ইন টাইম প্রোডাকশন আছে না, যে যখন আমাদের ডিমান্ড আসবে আমরা তখনই প্রডিউস করবো, তখনই সেল করবো, তখন হয়ে কি দেখেন আমরা যখন 84,000 ইউনিট তৈরি করতেছি বা আমাদের ডিমান্ড হচ্ছে আমরা ধরতে পারতেছি, তখন কিন্তু আমাদের টোটাল ফিক্সড কস্ট কত দিয়ে ভাগ হচ্ছে? 84,000। আর এখন আমরা কত দিয়ে ভাগ করতেছি? 1 লাখ। কিন্তু অঙ্কটা তথ্য দেওয়া নেই, জাস্ট আমি হচ্ছে কি এরকম সিচুয়েশন আসতে পারে ওটা আপনাদেরকে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন আমাদের যেহেতু ওরকম কিছু বলে নাই যে আমাদের ডিমান্ড যত প্রোডাকশন ততই করবো, এটা যেহেতু বলে নাই সেহেতু আমরা সবসময় মনে রাখবো আমরা যে অবস্থা বা ডিমান্ড যেটাই থাকুক আমরা প্রত্যেক বছর প্রোডাকশন করতেছি কত ইউনিট? 1 লাখ ইউনিট। আর 1 লাখ ইউনিট যদি আমরা প্রতি বছর প্রডিউস করি তাহলে আমাদের পার ইউনিট ফিক্সড কস্ট কত আসতেছে? 6 টাকা। তাহলে আমাদের টোটাল কস্ট কত আসতেছে? 16 টাকা। এখন একটা জিনিস লক্ষ্য করেন তো,
16 টাকা যদি ফিক্সড কস্ট আসে এর সাথে কি আর কিছু আছে প্রফিট আছে না 20% 25% তাহলে এর সাথে প্রফিটটা যোগ করে দিন তো এই এখানে কত আসে 4 এখানে এই ডাবলটা দিয়ে দিতে পারেন বা এটা দেন সমস্যা নেই এই তিনটা বোঝাতে পারলেই হলো তাহলে কত আসছে 20 আসছে না এবারে এটা যদি দেখেন তো 20 টাকা যদি আপনার সেলিং প্রাইস হয় বা সেলস প্রাইস হয় পার ইউনিট তখন আপনার ডিমান্ড আসে কত টাকা 76000 ইউনিট 76000 ইউনিট যদি আসে তাহলে দেখেন তো আপনার প্রফিট কত আসে 76000 তো আমরা টোটাল সেল করতেছি না তাহলে এবার প্রথমে 76000 কি হবে বলেন তো 76000 ইউনিট তো আপনি সেল করতেছেন এখন প্রত্যেক ইউনিটের সেলিং প্রাইস কত টাকা করে 20 টাকা করে তো প্রথমে সেলসটা লেখেন তার নিচে ভেরিয়েবল কস্ট বাদ দেন তার নিচে ফিক্সড কস্ট বাদ দেন বাদ দিয়ে দেখুন তো কত টাকা প্রফিট আসে খাতায় লেখেন খাতায় লিখে পড়েন প্রথমে সেলস লেখেন সেলস লিখে সেলস কত ইউনিট 20 টাকা বলে 76000 ইউনিট না তাহলে লেখুন 20 টাকা এই 76000 ইউনিটস ইনটু 20 পার ইউনিট দেখুন তো তাহলে সেলস কত আসে সেলস এর পরে ভেরিয়েবল কস্ট বাদ দেন তারপরে ফিক্সড কস্ট বাদ দেন প্রথমে সেলস লেখেন সেলস কত ইউনিট হবে 4,00,000 ইউনিটস ইনটু পার ইউনিট কত 20 পার ইউনিট তাহলে দেখুন কত আসে এর থেকে লেস করবেন ভেরিয়েবল কস্ট তারপরে করবেন ফিক্সড কস্ট তারপরে দেখবেন প্রফিট কত আসে ভেরিয়েবল কস্ট কত টাকা করে ছিল দেখেন তো 10 টাকা করে এখানে দিবেন আর তার অ্যান্সার 3,04,000 আর ফিক্সড কস্ট কত দেখেন তো টোটাল 6,000 হ্যাঁ ফিক্সড কস্ট হবে 6,000 টাকা দেখেন কত আসে 1,60,000 কত আসছে 1,60,000 সবার আসছে 1,60,000 তাহলে বলেন তো এটা কোন অ্যাপ্রোচে আমাদের প্রফিট আসছে 1,60,000 এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিরেক্টরস ফাইন্যান্সিয়াল ডিরেক্টর অ্যাপ্রোচ আর একটা অ্যাপ্রোচ ছিল না মার্কেটিং ডিরেক্টর সেটা তো আমি এখন বোঝানোর জন্য আমি বলতে পারি বুঝছে কোথায় কি করছে বলেন আচ্ছা যাদের হয়েছে একটু ভালো করে দেখেন যাদের যাদের হয়নি তারা একটু খাতা একটা ফ্রেশ পেজ নেন এবং এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড যেটাকে বলে ল্যান্ডস্কেপ মোডে একটু যান বা আচ্ছা ল্যান্ডস্কেপ মোড লাগবে না আপনার সিম্পলি যে মোড আছে ভার্টিক্যাল মোডে থাকলে হচ্ছে সমস্যা নেই আমরা
আমরা মার্কেটিং ডিরেক্টর অ্যাপ্রোচটা এখন একটু দেখব, ঠিক আছে? মার্কেটিং ডিরেক্টর অ্যাপ্রোচটা হচ্ছে অনেকটা এরকম। আমাদের এখানে মার্কেটিং ডিরেক্টর অ্যাপ্রোচ যখন আমরা করব তখন এরকম একটা ছক করে নিব, সবার উপরে লিখব মার্কেটিং ডিরেক্টর অ্যাপ্রোচ, তার নিচে ছয়টা বড় করতে হবে। প্রথমে হচ্ছে প্রাইস পার ইউনিট, তারপরে হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট, তারপর হচ্ছে ডিমান্ডিং ইউনিটস, টোটাল কন্ট্রিবিউশন, আর এখানে ফিক্সড কস্ট এবং শেষে হচ্ছে প্রফিট। এখানে হচ্ছে প্রাইস পার ইউনিট, তারপর হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট, তারপর হচ্ছে ডিমান্ড, এটা হচ্ছে টোটাল ইউনিট যেটা আছে সেটা টোটাল ইউনিট, তারপর হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন এবং ফিক্সড কস্ট এবং প্রফিট। একটা জিনিস আমাদের টোটাল সেলিং প্রাইস ছিল হলো কয়টা? 5টা না? তাহলে আমরা যদি একটা ছোট করে এস্টিমেশন করে ফেলি, সর্বপ্রথম ছিল দেখুন আমাদের 18 টাকা। 18 টাকা থাকলে আমাদের কন্ট্রিবিউশন ছিল কত টাকা? আমাদের ভেরিয়েবল কস্ট কত টাকা করে? 10 টাকা করে না? তো 18 টাকা থেকে 10 টাকা বাদ দিলে কত থাকে? 8 টাকা। এরপরে দেখুন আমাদের 18 টাকা যখন আমাদের কি ছিল? আমাদের প্রাইস ছিল, তখন আমাদের ডিমান্ড ছিল কত? 84,000 ইউনিট। তাহলে 84,000 ইউনিট লিখে দেব। এরপরে দেখুন আমাদের টোটাল কন্ট্রিবিউশন আছে না? এই 8 কে 84,000 দিয়ে গুণ দিবেন, তাহলে কত হয় দেখো? আমাদের একটা টেবিলে 6,72,000। যারা বোঝেননি তারা একটু এদিকে দেখেন, আমাদের অঙ্কে একটা টেবিল দেওয়া ছিল না? এই দেখুন টেবিল, এখানে কত টাকা আছে দেখুন তো? 18 টাকা যখন ছিল তখন আমাদের ডিমান্ড কত ইউনিট? 84,000 ইউনিট। আবার যখন 20 টাকা ছিল তখন আমাদের ডিমান্ড কত ইউনিট? 76,000 ইউনিট। আর 22 টাকা হলে 70,000, 7,000। আর 24, 26, 54। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা কত টাকা পাইছিলাম? 10 টাকা করে। তো আমাদের 10 টাকা করে যদি ভেরিয়েবল কস্ট পার ইউনিট পাই, আমরা প্রথম চ্যাপ্টারে সিভিপি রিলেশনশিপ আমরা পড়ছিলাম না যে টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কি পাই? কন্ট্রিবিউশন। তাহলে এটা কি কন্ট্রিবিউশন পার ইউনিট? তাহলে 18 টাকা থেকে 10 টাকা বাদ দিলে কত থাকে? 8 টাকা। 8 টাকা কি কন্ট্রিবিউশন পার ইউনিট। এরপরে আমাদের এখানে তো টোটাল ডিমান্ড দেওয়া আছে। টোটাল কন্ট্রিবিউশন যখন আমরা বের করব তখন এই পার ইউনিট কন্ট্রিবিউশন কত টাকা? 8 টাকা। টোটাল ইউনিট কত? 84,000। তো 84,000 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে টোটাল কন্ট্রিবিউশন পেয়ে যাচ্ছি। টোটাল কন্ট্রিবিউশনের পরে আমাদের ফিক্সড কস্ট কত টাকা? দেখুন তো 6 লাখ না? ফিক্সড কস্ট কত? 6 লক্ষ টাকা। তো টোটাল কন্ট্রিবিউশন থেকে যখন আমরা ফিক্সড কস্ট বাদ দিব তখন এখানে কি পাবো? আমরা প্রফিট পাবো। কারণ এই কন্ট্রিবিউশনের ভেতর থেকে তো শুধু ভেরিয়েবল কস্ট বাদ দিয়েছিলাম, ফিক্সড কস্ট তো এখনো বাদ দেইনি। তাহলে এখন আমরা ফিক্সড কস্ট বাদ দিয়ে দিলে আমরা যেটা পাবো সেটা কি হবে? আমাদের প্রফিট আসবে। তাহলে দেখুন তো এখানে প্রফিট কত আসে? এবার পরেরগুলো করতে পারবেন না?
লাস্ট লাইন বুঝি নাই লাস্ট লাইন এখানে 24 লাস্টের লাইনটা বোঝেননি? বুঝি নাই method. হ্যাঁ The above table shows that marketing director approach is correct and selling price per unit equal to 24. ও আচ্ছা বুঝতে পেরেছি না বোঝার কিছু নাই না হাইয়েস্ট প্রফিট আসতেছে আর আপনি কোনটা বোঝেন সেটা আমাকে বোঝেন এখানে তো প্রফিট আমরা প্রফিটটা এইটা প্রফিটটা বোঝেন না আমাদের টোটাল কন্ট্রিবিউশন কত সোয়ালে কভার করে না কন্ট্রিবিউশনের ভেতর থেকে কি আমরা ভেরিয়েবল কস্টটা বাদ দিয়ে দিছি না আর আমাদের কন্ট্রিবিউশনের ভিতরে ফিক্সড কস্ট রয়ে গেছে না তাহলে এই কন্ট্রিবিউশন থেকে যদি ফিক্সড কস্টটা বাদ দিয়ে দিই তাহলে বাকি জীবন কি থাকে আমাদের প্রফিট থাকে এবার আগে কি বলতেছেন যে স্যার এখানে তো আমাদের হায়ার ক্লাস 24 টাকা পে করছি তো 24 টাকা তাহলে আমাদের সেলিং প্রাইসটা ম্যাক্সিমাম 29,957 এই 29,957টা কেন আমাদের অঙ্কে কি বলছে যে আমাদের অঙ্কে দেখুন তো কোন মানে সেলিং প্রাইস পার ইউনিট কত ধরলে আমরা ম্যাক্সিমাম প্রফিট পাই 24 হচ্ছে আমাদের অ্যান্সার কারণ আমাদের বের করতে হবে কি এখানে আমরা অঙ্ক যখন করব আমাদের সবসময় কিন্তু বের করতে হবে যে কোন প্রপোজালটা সর্বোত্তম প্রফিটের ক্ষেত্রে আমাদের অঙ্কে কিন্তু ওই বিষয়টা বলছে যে আপনাকে এই দুইটা জিনিস অ্যানালাইসিস করবেন এবং কমেন্ট করবেন আপনাকে তথ্য দেওয়া আছে না কে কোনটার উপর ভিত্তি করে কাজ করতেছে তো শেষে এসে আপনি কমেন্ট করবেন কিসের উপর কোনটা ম্যাক্সিমাম প্রফিট দিচ্ছে সেটা কথা বোঝা গেল তো দেখুন তো আমি প্রফিটগুলো এবার দেখি 20 টাকা যখন পার ইউনিট ছিল তখন প্রফিট কত ছিল দেখেন তো 1,60,000 আর 22 টাকা হলে 2,40,000 তাই তো 2,40,000 আর 24 টাকা যদি হয় পার ইউনিট তখন 2,96,000 আর 26 টাকা হলে 2,64,000 তাহলে দেখেন তো প্রফিট কোনটাই বেশি এটাই না তাহলে কেউ কি এমন করে অ্যাপ্রোচ নেবে যেটা প্রফিট কম হয় কোম্পানি কি চাইবে যে না আমার প্রফিট একটু কম হোক যদি নির্ধারিত প্রফিট ঠিক থাকে তাহলে সে ম্যাক্সিমামটা নেওয়ার কি ন্যায্য দাবি রাখে না কারণ ডিমান্ডটা কিভাবে মানে করবে ফোরকাস্টিং এর উপর নির্ভর করে এই যে ডিমান্ডটা যে বসছে ডিমান্ডটা বুঝবেন আমরা এখানে যখন অপরা করতেছি আমরা একটা কাছাকাছি ডিমান্ড বসাই নিচ্ছি তো অ্যাকচুয়াল মার্কেট রেঞ্জ যখন কি হিসাব করবে তখন ওখানে হাইপোথেটিক্যাল কাছাকাছি আমরা স্ট্যাটিস্টিক্সে দেখছি অ্যাভারেজ ধরতে হবে কারণ আপনি তো জানেন না যে আসলে বাজারে 84,000 টাকা ইউনিট আছে এর চেয়ে 5,000 কম হইতে পারে 5,000 বেশি হইতে পারে আমরা কাছাকাছি ধরছি অ্যাভারেজ ধরছি কারণ ওইটার উপর মানে নির্ভর করে আমরা ডিসিশনটা নিচ্ছি এদের উপর কিন্তু উপরে যেটা কস্ট প্লাস অ্যাপ্রোচ ছিল ওখানে দেখা যাচ্ছে যা সেল হবে তার উপরে 25% আমরা পাবো মানে উপরে কস্ট প্লাস অ্যাপ্রোচটা ছিল কি কস্ট প্লাস অ্যাপ্রোচ ছিল হলো আপনার সেলিং প্রাইসটা আমরা কি করতেছি ফিক্সড রেটে দিচ্ছি যে সেলিং প্রাইসের উপরে যে বাজারের কোনো প্রভাব আছে এটা আমরা মাথায় রাখতেছি কিন্তু এটা কি আসলে সঠিক সেলিং প্রাইসের উপরে কি বাজারে একটা প্রভাব থাকে না যে আপনার যদি প্রোডাক্টের দাম একটু কম থাকে এবং যদি প্রোডাক্টের মান ভালো হয় দামে কম মানে ভালো তখন এই প্রোডাক্ট কি হয় সেলিং বেশি থাকে না এখন মনে করেন আপনি যদি ওইটা হচ্ছে সরাসরি কস্ট প্লাস অ্যাপ্রোচ কিন্তু যেটা হচ্ছে মার্কেটিং ডিরেক্টর অ্যাপ্রোচ ও তো বাজারের ভিতরে বসে ও তো মার্কেটিং করে ও তো কাস্টমারের সাথে সরাসরি ডিরেক্টর মানে কাছাকাছি কানেক্টেড থাকার কারণে ও কিন্তু বলতে পারে যে আমার প্রোডাক্টের দামটা যদি একটু কমাই দিই তাহলে আমার চাহিদাটা বেড়ে যাবে এতটুকু পারতে পারে তখন হচ্ছে কি দেখেন আমরা এটা করে পাইছি যে এখানে আমাদের ম্যাক্সিমাম প্রফিট কোনটা আসছে মানে আমাদের ইউনিট যত বেশি বিক্রি হচ্ছে তখন আমাদের একটু প্রফিটটা একটু বাড়তে থাকে না ইউনিট কম বিক্রি হচ্ছে সেলিং প্রাইসটা বেশি হচ্ছে হ্যাঁ মানে এখানে একটা জিনিস লক্ষ্য করেন আমাদের এখানে সেলিং প্রাইস কত 24 টাকা আবার আমাদের এখানে লিমিট সেলস কত আসছে 64,000 তার মানে দেখুন এই লিমিটটা মানে এভারেজ পর্যায়ে আছে যেখানে আমাদের এভারেজ পর্যায়ে থেকে আমরা প্রফিটটা ম্যাক্সিমাম করতেছি বুঝলেন এটা এখন
এই আপনি যদি বলে দেন স্যার আমাদের অ্যাকচুয়ালি এইটাই যে ডিমান্ড, এটা আমরা কিভাবে বুঝলাম? না, এটা আসলে বোঝা যায় অনেক কোম্পানিতে মানে 4-5 বছর ফোরকাস্টিং করে বোঝা যায় যে আসলে এখন নতুন কোম্পানির ক্ষেত্রে তো এটা প্রযোজ্য না। মানে আমি নতুন কোম্পানি দিচ্ছি তাহলে তো ভোল্টেজ আমাকে দিতে হবে। নতুন কোম্পানি দিলে তখন তো মনে করেন আপনাকে সিম্পল অ্যাডভার্টাইজিং কস্ট আছে হিসেবে ভেতরে ঢুকতে হচ্ছে, তাই না? তখন তো আপনার মিনিমাম প্রফিট সেটা আপনি সেটা অ্যাড করে দেবেন। আর এটা হচ্ছে কি বাজারের একটা অবস্থা হিসাব করে তখন বাজারের অবস্থা বুঝা গেল? এখন মনে করেন এটা 84,000 ইউনিট ধরছে, মানে 84,000 এক হবে না এরকম কিন্তু কোনো কথা নেই, হতেই পারে, আবার এর থেকে 1 ইউনিট কমও হতে পারে, বাট অ্যাভারেজ কাছাকাছি এটা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা হয়েছে এ পর্যন্ত? আমাদের ক্লাস কয়টা? 11টা পর্যন্ত না? স্যার একটা কোশ্চেন ছিল বলে যে প্রফিটটাকে টোটাল কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্টটা মাইনাস করলে কি মানে প্রফিট আসছে? আচ্ছা এখন শেষে কমেন্ট দেখেন তো, শিটে কমেন্ট কি লেখা আছে? যে the above table shows that marketing director approach is correct and selling price per unit 24 is the best selling price which gives a maximum profit of টাকা 2,96,000 এটা শূন্য কম আছে তো থাকে শূন্য বসাই নিয়ে বুঝা গেল? আর finance director approach is not correct, মানে in this context finance director approachটা কি হচ্ছে না, সঠিক হচ্ছে না, কারণ আমরা ফাইন্যান্স ডিরেক্টর অ্যাপ্রোচে আমরা প্রফিট পেয়েছিলাম কত টাকা? 1,60,000 টাকা। সেখানে ম্যানেজিং ডিরেক্টর অ্যাপ্রোচ বা মার্কেটিং ডিরেক্টর অ্যাপ্রোচে আমরা প্রফিট কত টাকা বেশি পাইছি? অনেকটা, প্রায় হচ্ছে কত? 1,36,000, 3 লক্ষ। হ্যাঁ প্রায় 1,36,000 টাকার মতো প্রফিট বেশি আসছে। তো এইটা হচ্ছে শেষে অবশ্যই কিন্তু ডিসিশন দিবেন, আমাকে ডিসিশন না দিলে মার্ক কম পাবেন। শেষে যে দুটো লাইন আছে না, এই দুটো লাইন অবশ্যই দিবেন। বুঝা গেল? আর কার কোনো প্রশ্ন আছে? স্যার কালকে এক্সামে আমাদের অপশন তো দুটো থাকে, ফর্মুলা আর ইকুয়েশন মেথড, একটা ফর্মুলা মেথড। আমরা যদি ফর্মুলাতে করি কোনো সমস্যা নেই। আপনি যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলেন 5.1 5.2 থেকে 5টা পর্যন্ত, কালকে কি এগুলোর উপর হবে নাকি এটা এর জন্য দিয়েছিলেন? মেজারের জন্য না না, ওইটা আমি মিড টার্মের জন্য আমি মানে কি টপিক উল্লেখ করি নাই, সিভিল রিলেশনশিপ লিখে দিবি, মিড টার্ম লিখি না, সিভিল রিলেশনশিপ তো লেখা করি, এই সরি ক্লাস টেস্টে লিখে দেয়নি সিভিল রিলেশনশিপ টপিক। ক্লাস টেস্ট শুধু সিভিল রিলেশনশিপের একটা অঙ্ক ছিল, অঙ্কটা এর উপরে হবে, বাট ফিগারগুলো চেঞ্জ থাকতে পারে, কারণ অঙ্ক তো একই। আপনি সারা জীবনে মনে করেন যে কীভাবে গাড়িতে উঠতে হয় বা ভাত খেতে হয়, নিয়ম তো একই না। তো এখন আপনার ওই অঙ্কটা আপনারা প্র্যাকটিস করবেন, ওখান থেকেই ক্লাস টেস্টে ম্যাথ আসবে, এটাই করবেন, আপনারা অন্য কিছু করতে পারেন। আর আপনারা অঙ্কটা যে পদ্ধতিতেই করেন সঠিক, বুঝতে পারছেন? যদি মনে করেন আপনারা ওই যে সিম্পল ভাগের নিয়ম যেটা করেন, ওইটাও তো ভাগটা যদি আপনি দুই দিকে বসিয়ে দিয়ে ইকুয়াল 1 দেন, ওইটা একটা ইকুয়েশন হয়ে যাবে, বুঝলেন না? যেমন 3/3 ইজ ইকুয়াল টু 1 না, 1 কি না? এখন মনে করেন আপনি যখন ব্রেকিংয়ে প্লে করতেছেন, তখন ওই কোয়ান্টিটির নিচে কিউ সমান যদি আপনি ফাঁকা রেখে ইকুয়াল 1 বসাই দেন, ওইটা একটা ইকুয়েশন হয়ে যাবে, বুঝতে পারেন? ইকুয়েশন মানে কি? ভেতরে একটা ইকুয়াল থাকতে হবে, তাছাড়া তো কিছু না, বুঝে গেল না? মানে দেখুন আপনারা সিম্পলি যখন আপনারা কি করছেন, ওইটা কি ছিল যেন ব্রেক ইভেন পয়েন্ট না, এরকম ছিল না যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, এটা করলে না আমরা এখানে কি পাইছি? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস, এটা পাইছে না? এখন একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যদি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট এটা করলে কিন্তু আমরা একটা কোয়ান্টিটি পাইছি, তাই না? এখন এই দুটো সমান সমান আপনি তো এটা লিখতে পারতেছেন। এখন এখানে কি আসছে? একটা কোয়ান্টিটি আসছে না? এখন এখানে যদি আপনি কোয়ান্টিটিটা এইভাবে কিউ দিয়ে লেখেন, তাহলে কিউ দিয়ে লিখে আর আগে যদি কস যখন করেন বা যেভাবে করেন, তাহলে এটা ইকুয়েশন দাঁড়িয়ে যাবে না? কথাটা বুঝতে পারছেন? ইকুয়েশন মেথড বললে শুধু এখানে একটা ইকুয়াল দিয়ে এখানে কিউ বসাবো, বা এখানে ইকুয়াল দিয়ে এই ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটস এটা বসিয়ে দিলেও কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। ইকুয়েশন মানে কি? আপনাকে ভিতরে ইকুয়াল আনতে হবে, ইকুয়েশন হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে আপনার অঙ্কটা যেন ভুল না যায়, আপনি যে কোনো নিয়মে করে নেবেন। ক্লিয়ার? আচ্ছা আর কোনো প্রশ্ন আছে?